সাউন্ড আসেনি? আচ্ছা আচ্ছা, তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আচ্ছা, ফখরুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারাই ক্লাসটা করতেছো অলরেডি চলে আসছো, তোমরা একটু কষ্ট করে জানাও যে সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, এমডি বিল্লাল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। একটু কষ্ট করে জানাও যে সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে আচ্ছা, তাহলে শোনো, আজকের ক্লাসে মূলত আমরা 11.2 করাবো। তো আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলছি। যারা পরবর্তীতে জয়েন করছো তোমরা চেষ্টা করবা পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে নেওয়ার, এমনকি পূর্বের ক্লাসগুলো করে তার অবশ্যই বাড়ির কাজ হিসেবে জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। সো আমি ধরে নিচ্ছি যে তোমরা পূর্বের ক্লাসগুলো সব করে ফেলছো। আজকের ক্লাসে আমরা 11.2 নতুন একটা চ্যাপ্টার এটা শুরু করব, কিন্তু এই 11.2 এর বেসিকটা কিন্তু আমরা 11.1 এর সাথে দিয়ে দিচ্ছি। সো ওইখানে যে আমাদের যে বেসিক ক্লাস ছিল ওইটা একটু ভালো করে দেখে নিবা, তাহলে 11.1 এবং 11.2 দুইটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সরাসরি আজকের ক্লাসে আমরা মূলত তোমাদের মেন বই যেটা, এই মেন বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এবার আসো আমরা মূলত শুরু করতেছি যে 11.2। আর 11.2 এই চ্যাপ্টারটা হলো এক্সাম্পল এক্সারসাইজ 11.2। সো এই চ্যাপ্টারটা হলো আমাদের কি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলবো না, বাট এই চ্যাপ্টারটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট এমসিকিউর জন্য। কিছু ক্ষেত্র বিশেষে এই চ্যাপ্টারটা আমাদের খুবই হেল্প করবে, এমনকি এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে সেইগুলো অ্যান্সার করার জন্য আমাদের এই চ্যাপ্টারটার বেসিকটা জানা খুবই দরকার। ওকে, সো আজকের ক্লাসে আমরা মূলত অঙ্কগুলোর পাশাপাশি বলে দিব যে এই অঙ্কটা তোমার এমসিকিউতে কাজে লাগবে, এই অঙ্কটা তোমার সিকিউতে কাজে লাগবে, যেটাই লাগবে যেখানে সেটা আমরা অবশ্যই অঙ্কের সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবা। ওকে ভাইয়া, তাহলে শুরু করো, আমরা ক্লাসটা শুরু করছি। ওকে, তাহলে চলো আমাদের প্রথম যে অঙ্কটা আছে 11.2 এর প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বাট কিসের জন্য? এমসিকিউর জন্য, এবং তোমাদের শর্ট কোশ্চেন যখন আছে এই শর্ট কোশ্চেনের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই দাগে রাখো যে এই অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোথায় এই অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট? কিন্তু কোথার জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এবং সিকিউর জন্য। এমসিকিউ এন্ড শর্ট কোশ্চেনের জন্য। ওকে, সো কোশ্চেনের পাশাপাশি আমি অবশ্যই কোশ্চেনের সাথে সাথে সবগুলো কোশ্চেনের সাথে সাথে বলে দিব যে কোনটা কখন ইম্পর্টেন্ট বা কি জন্য ইম্পর্টেন্ট। তো তুমি চেষ্টা করবা যে অবশ্যই আমার এগুলো একটু নোট করে রাখার, যেন তুমি বুঝতে পারো। ওই পরীক্ষার আগে যে সাজেশন খুঁজবা সেটা আর করার দরকার নেই, যদি তুমি এখন ক্লাসের সাথে সাথে এগুলা নোট করে ফেলতে পারো। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা পড়ার চেষ্টা করি এবং কিভাবে করবা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাকে কোশ্চেনে বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো 7 ডেসিগ্রাম। ওকে, কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? সো আমাকে কোশ্চেনে বলছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন বলছে 7 ডেসিগ্রাম। সো আবার এই কাঠের ওজন যেই যতটুকু আয়তন না, এই ঠিক একই আয়তনে আমার পানির ওজনের শতকরা কত ভাগ সেটা জিজ্ঞাসা করছে। তো একটা জিনিস বেসিক মনে রাখবা যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন তো দেওয়া আছে 7 ডেসিগ্রাম, বাট 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কিন্তু 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমরা অনেকেই কি পারি না যে ডেসিগ্রাম থাকলে সেটাকে গ্রামে নিব কিভাবে, কিলোগ্রামে থাকলে সেটাকে গ্রামে নিব কিভাবে, কিলোগ্রাম থাকলে সেটাকে সেন্টিগ্রামে নিব কিভাবে, এই মানগুলো নিয়ে একটু আমাদের সমস্যা হয়। সো আমি চাইলে তোমাদের এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিতে পারি। দেখো দেখো একক থেকে এককে এককে রূপান্তর, একক থেকে এককে রূপান্তর। সো এই জিনিসটা তুমি একটু লিখে রাখো, এটা তোমার কাজে লাগবে। একক থেকে এককে রূপান্তর কিভাবে? জাস্ট একটা ছন্দ মনে রাখো, কিলাইয়া
হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। জাস্ট এই ছকটা তুমি মনে রাখো, এই ছকটা দিয়ে তুমি কি করতে পারবা, তুমি যে কোনো রূপান্তর যদি বলুক, আমাদের যে কোনো রূপান্তর বলুক না কেন, আমরা এই একটা ছকের মাধ্যমে তোমাকে কমপ্লিট করে দিতে পারবো। তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে কিভাবে থাকলে কিসে রূপান্তর করতে হবে। ওকে, সো খেয়াল করো, কিলাইয়া বলতে আসলে নর্মালি হলো এই যে কিলাইয়া, এটাকে আমরা নর্মালি বলবো কিলোমিটার। কি বলবো? কিলোমিটার। ওকে, এই হাকাইয়া বলতে বোঝায় হেক্টোমিটার। হাকাইয়া বলতে কি? হেক্টো। ওকে, ডাকাত, এই ডাকাতকে বলা হয় ডেকামিটার। ডেকামিটার। মারিলে, এই মারিলেকে আমরা ধরবো মিটার। মারিলে কি? মিটার। ঠিক একইভাবে দেশে, এই দেশেকে আমরা বলবো ডেসিমিটার। ডেসি। ওকে, ঠিক একইভাবে শান্তিকে আমরা বলবো সেন্টিমিটার। সেন্টিমিটার। সেন্টি। আর মিলিকে বলবো আমরা মিলিমিটার। মিলি। ওকে, মিটার। ওকে, সবগুলোকে আমরা মিটারে প্রকাশ করলাম। এবার খেয়াল করো, এই যে একটু মনোযোগ সহকারে বলো যে আমরা তো জানি সবাই যে কি জানি, আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান হলো 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1000 মিটার। আচ্ছা, যদি তুমি এটা জানো যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে আমি তোমাকে জাস্ট এই ছকটাকে একটু পাশে হ্যান্ড নোট করে দিই যে কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, ডেসি, সেন্টিমিটার এবং মিলিমিটার। এবার একটু খেয়াল করবা, এই যে মিটার বলছো না, এই মিটারের জায়গায় যদি গ্রাম থাকতে পারে, এই মিটারের জায়গায় লিটার থাকতে পারে, সো যেটাই থাকবে ওইটাকে আমরা কাউন্ট করার চেষ্টা করব। ওকে, এবার একটু খেয়াল করো, আমরা জাস্ট এটা মাথায় রাখবো যে আমরা কি ভাগ করব নাকি গুণ করব, ভাগ করব নাকি গুণ করব। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, এখানেই দেখাচ্ছি। ওকে, এই এনাফ। সো এবার একটা জিনিস জাস্ট মাথায় রাখো যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1000 মিটার। এটা তো আমাদের মুখস্থ মান যে ভাই 1 কিলোমিটার সমান সমান হলো 1000 মিটার। সো এই যে মিটার এখানে আছে, দেখো ভালো করে খেয়াল করো, জাস্ট একটু 5 মিনিট মনোযোগ দাও আমার সাথে, তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে মিটারে আছে, আর এই যে এটা হলো কিলোমিটার আছে। তুমি জানো যে 1 কিলোমিটার সমান সমান হলো 1000 মিটার। তাহলে তোমার এতটুকু জাস্ট মাথায় রাখবা যে উপর থেকে যখন নিচের দিকে আসবে না ভাই, উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন তুমি জাস্ট গুণ করবা। কি করবা? গুণ করবা। আর নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন তুমি ভাগ করবা। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে ভাই আমরা কত দ্বারা গুণ করব, কত দ্বারা ভাগ করব? জাস্ট সহজ হিসাব, তোমাকে যদি আমি বলি যে 1 ডেকামিটার আছে, 1 ডেকামিটার আছে, সেটাকে তুমি রূপান্তর করে বলো কত মিটার হবে। সো তুমি খুঁজবা ডেকা কোথায় আছে, এই যে ডেকা এখানে আছে, মিটার কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে উপরে হলো ডেকা, নিচে হলো মিটার। তাহলে উপর থেকে আমি নিচের দিকে যেতেছি, উপর থেকে নিচের দিকে যেতেছি, কি করব তাহলে? গুণ করব। কত দ্বারা গুণ করবা? এই ডেকা যেহেতু আছে তাহলে এটা সমান সমান ধরো 1, আর এই মিটার আসতে গেলে আমার আরেকটা শূন্য দিতে হবে, তাহলে 10 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। শেষ। ঠিক একইভাবে তোমাকে যদি আমি বলি 1 ডেসিগ্রাম আছে, 1 ডেসিগ্রাম, 1 ডেসিগ্রাম সমান সমান কত গ্রাম, এটা যদি আমি জিজ্ঞাসা করি তাহলে তুমি দেখবা ডেসিগ্রাম কোথায় আছে, এই যে এখানে আছে। ওকে, আর গ্রাম কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে ডেসিগ্রাম নিচে, গ্রাম হলো উপরে। তাহলে কি করব? নিচ থেকে উপরের দিকে গেলে আমরা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করব, কত দ্বারা ভাগ করব? ডেসিগ্রামে 1 দাও, আর এই যে 0। তাহলে 10 দ্বারা কি করতে হবে? এবার ভাগ করতে হবে। ক্লিয়ার সবার? ওকে, আশা করি ক্লিয়ার না সবার? ওকে, সো এই মানগুলো আশা করি বের করতে কারো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার চলো আমাদের যে কাজটা করার ছিল সেই কাজটা আমরা করি। এখানে বলা ছিল যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো 7 ডেসিগ্রাম। তাহলে তুমি খেয়াল করো, 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, কাঠের ওজন 7 ডেসিগ্রাম।
7 ডেসিগ্রাম। তো গ্রামকে আমরা কি করব, গ্রামে বানাবো, ডেসিগ্রামকে আমরা গ্রামে বানাবো। তাহলে কিভাবে করলাম, একটু আগে দেখলাম যে ডেসিগ্রাম থেকে গ্রামে নিলে 10 দ্বারা ভাগ করতে হয়, তাহলে এটা হলো এত গ্রামে রূপান্তর করলাম আমরা। ওকে, এবার খেয়াল করো, আমাকে বলছে যে কাঠের ওজন হলো সমায়তন। সমায়তন বলতে কি, যে কাঠের ওজন তো ছিল 1 ঘন সেন্টিমিটার, তাহলে এই সেম আয়তনেরই পানির ওজন। তাহলে তোমার এবার মনে রাখতে হবে যে আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। এটা জাস্ট তুমি একটু মাথায় রাখবা বা মুখস্থ রাখার চেষ্টা করবা যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। ওকে, এবার খেয়াল করো, তোমাকে এবার বলছে যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত। তাহলে তুমি এবার লিখবা যে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা। কিভাবে বের করবা ভালো করে মাথায় রাখো। উপরে বসাইবা হলো কাঠের ওজন কতটুকু ছিল, 7/10 না, এই যে 7/10। নিচে বসাইবা হলো পানির ওজন কত ছিল, 1 গ্রাম, এই যে 1 ইন্টু শতকরা যেহেতু বলছে তাহলে 100। এবার খেয়াল করো, 7/10 ইন্টু 100 কাটাকাটি করলে দিলে 10 আর 7 7 70, এই 70 যেহেতু শতকরা বলছে তাহলে পার্সেন্টেজ আসবে, এই যে 70%। এটাই হলো আমাদের মূলত অ্যান্সার। সো আহামরি অনেক জটিল অঙ্ক না, বাট আমি চেষ্টা করছি তোমাকে এই অঙ্কটার মাধ্যমে, এটা কখনোই তোমার সিকিউতে আসবে না, বাট এই অঙ্কটার মাধ্যমে তোমার যে বেসিকটা ক্লিয়ার করা দরকার ছিল সেটা আমি চেষ্টা করছি এই অঙ্কটার মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, সো একটু চেষ্টা করবো অঙ্কটা একটু ভালো করে মনে রাখার। এমনকি একটা জিনিস ভালো করে মাথায় রাখবা যে এখানে তোমার 7 ডেসিগ্রাম বলছে না, তোমাকে যদি এখানে 8 ডেসিগ্রাম বলতো আমাদের উত্তরটা চলে আসতো 80%। উত্তরটা এখানে যদি 6 ডেসিগ্রাম বলতো তাহলে আমাদের উত্তরটা চলে আসতো 60%। সো এখানে আমরা এমসিকিউ শর্টকাটটা মনে রাখবো কি, এই যে এখানে জাস্ট এমসিকিউ শর্টকাটটা দেখো, যেহেতু এমসিকিউতে আসবে সো এমসিকিউ শর্টকাটটা একটু খেয়াল করো। এমসিকিউ শর্টকাট, ওকে। সো এখানে এমসিকিউ শর্টকাটটা হলো যে আমাদের কাঠের ওজন যা তার সাথে 10 গুণ করে পার্সেন্টেজ করলে কি আমাদের উত্তরটা পেয়ে যাব। সো এখানে খেয়াল করো, এখানে আমাদের ছিল কাঠের ওজন 7 ডেসিগ্রাম, তাহলে উত্তরটা বের হয়ে গেছে কত পার্সেন্ট, 70%। যদি আমাদের বলতো 6 ডেসিগ্রাম তাহলে উত্তরটা বের হয়ে যেত কত পার্সেন্ট, 60%। ক্লিয়ার? সো এমসিকিউর টেকনিকটা অবশ্যই একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে দেখো অনুপাতের অঙ্ক। আমরা এগুলা নরমালি আমাদের চাকরি পরীক্ষা যেগুলো হয়, চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এমনকি তোমাদের বইয়ের যে বেসিক এমসিকিউ অঙ্কগুলো আসবে না, এই এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অঙ্কগুলো খুবই কাজে লাগবে। সো একটু খেয়াল করবা যে আমাদের এই অনুপাতগুলো থাকলে কিভাবে তুমি অঙ্কটা সাজায় করবা বা এমসিকিউ টেকনিকটা কিভাবে কাজে লাগবা সেটা আমি দেখা দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা সবার ক্লিয়ার তো নাকি? ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে চলো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করো, ক খ গ ঘ 4জন ব্যক্তি আছে, মনে করো 4জন ব্যক্তির মধ্যে তুমি 300 টাকা ভাগ করে দিবা। এখন ভাগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু রেশিও অনুপাতে চিন্তা করছি যে ক এর অংশ হলো খ এর অংশের এত ভাগ, খ এর অংশ এবং গ এর অংশের এত ভাগ, গ এবং ঘ এর অংশ হলো এত। সো এই যে অনুপাতে ভাগ করে দেওয়া, এটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে একটা জিনিস মনে রাখার জিনিস আছে, দেখো এটা দিয়ে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ক এর অংশ অনুপাত ক্ষয়ের অনুপাত ক্ষয়ের অংশ কত দেওয়া আছে আমাদের, 2:3 দেওয়া আছে, 2:3। ওকে, এবার আসো ক্ষয়ের অংশ অনুপাত গয়ের অংশ কি দেওয়া আছে, 1:2।
1:2। ওকে, গয়ের অংশ অনুপাত গহের অংশ অনুপাত কত দেওয়া আছে? 3:2। ওকে, 3:2। এবার খেয়াল করো, অনুপাতটার ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে। এখানে আমি দেখতেছি যে কয়ের অংশের অনুপাত দেওয়া আছে 2, খুব ভালো কথা। ক্ষয়ের অংশের অনুপাত দেওয়া আছে 3, খুবই ভালো কথা। বাট পরের লাইনে যা দেখতেছো আবার ক্ষয়ের অংশের অনুপাত দেওয়া আছে 1। এখন তবে প্যাচ লেগে গেল যে আমি প্রথমে দেখলাম 3, পরে দেখলাম আবার 1। এই যে দুইটা একই রকম মান হয়ে গেল, কিন্তু মানটা ভিন্ন ভিন্ন। নাম একই রকম কিন্তু মান ভিন্ন ভিন্ন, নাম একই রকম কিন্তু কাজ ভিন্ন ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? নামের সাথে কাজেরও মিল রাখতে হবে। সো এই কাজটা করার জন্য আমার শর্টকাট টেকনিক তোমার মনে রাখতে হবে যে তুমি এইখানে দেখতেছো ক্ষয়ের অংশ, এখানে এই দুইটার মধ্যে যদি আমি কাজ করি, এই দুইটার মধ্যে যদি আমি কাজ করি, তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো তো। এই দুইটার মধ্যে যদি আমি কাজ করি তাহলে সেক্ষেত্রে কি আসবে? তুমি চিন্তা করো, এই দুইটার মধ্যে কমন কি আছে? খ এবং খ না? কমন কি আছে? খ এবং খ। এই যেই দুইটা মিল আছে না, এই দুইটাকে কাজের সাথে নামের সাথে কাজের মিল করতে হবে। সো কিভাবে মিল করবা? এইখানে দেখো ক্ষয়ের অংশের মান দেওয়া আছে কত? 3। এখানে দেখো ক্ষয়ের অংশের মান দেওয়া আছে কত? 1। এই 1 দ্বারা এই দুইটাকে গুণ করবা, এই 3 দ্বারা এই দুইটাকে গুণ করবা। এনাফ? তাহলে এবার আসো, এই 1 দ্বারা যখন আমি এই দুইটাকে গুণ করব, কোনো পরিবর্তন আসছে না, যা ছিল তাই থাকবে। তাহলে এই মানটাকে আমরা কি করব? 3 দ্বারা গুণ করে দিব। যেহেতু এখানে ক্ষয়ের অংশ আছে কত? 3, তাহলে 3 দ্বারা এটাকে গুণ করে দাও। 1 × 3 এবং 2 × 3। সো মানটা কত আসতেছে? 3:6। ওকে, এনাফ। এবার আসো, কথা হলো ভাইয়া এখানে তো আবার এই দুইটার মধ্যে যখন আমি কম্পেয়ার করব, গয়ের অংশের অনুপাত দেওয়া আছে 2, এখানে গয়ের অংশের অনুপাত আছে 3। তাহলে তুমি 2 দ্বারা এই দুইটাকে গুণ করবা, 3 দ্বারা এই দুইটাকে গুণ করবা। তুমি যখন 3 দ্বারা এই দুইটাকে গুণ করবে, দেখো আগের মানটাই বের হবে। আর 2 দ্বারা যখন এই দুইটাকে গুণ করবে তখন কি আসবে? 3 × 2, 2 × 2। তাহলে কত আসতেছে? 6:4। ওকে, আচ্ছা, তাহলে অনুপাতগুলো একই রকম বানাবো কিভাবে? আমরা যেটার সাথে যা থাকবে ওইটা দ্বারা আমরা নিচেটাকে গুণ করবো, আর নিচেটার সাথে উপরটাকে গুণ করে দিব। এটা হলো কাজ। সো এবার খেয়াল করো, এবার কিন্তু তুমি খুব সুন্দর করে বলতে পারবা যে ভাই আমাদের এখানে হলো, আমি যদি একত্রে লিখে দিই যে কয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ অনুপাত গয়ের অংশ অনুপাত গহের অংশ। সো অনুপাতগুলো কি কি আসলে আমি খুব সুন্দর করে বলতে পারি যে প্রথমটা হলো 2, এরপরটা কত? 3, এরপরটা কত? 6, এরপরটা হলো 4। সো দেখো অনুপাতটা কিন্তু তুমি এবার নির্দিষ্ট করে বলতে পারতেছো। অনুপাত কিন্তু এবার আর একই মানের দুইটা অনুপাত না, একটাই অনুপাত। তুমি নির্দিষ্ট করে বলতে পারছো। এতক্ষণ যেমন এখানে 3 বলতে হইতো, এখানে আবার 1 বলতে হতো, বাট এখন তুমি দেখো 2, 3, 6, 4 একত্রে বলা যাইতেছে। সো তুমি কি করবা? যদি এরকম একই রকম থাকে তাহলে তো ভালো, যদি ভিন্ন ভিন্ন রকম থাকে সেটাকে আমরা কি করতে হবে? একরকম বানাইতে হবে। এটা হলো তোমার প্রথম কাজ, এটাই তোমার এমসিকিউতে কাজে লাগবে। ওকে, সো এই যে অংশটা করলাম না, এই এতটুকু অংশই মূলত আমাদের এমসিকিউতে আসে। বাট এবার এখানে আমাদের বলছে যে ক, খ, গ, গহ এর মধ্যে 300 টাকা তুমি ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে। সো এবার খেয়াল করো, তুমি অনুপাত যখন বের করে ফেলবা, এরপর তোমার কাজ আরো সহজ। এরপর তুমি কি করবা? অনুপাতগুলোর যোগফল বের করবা। যোগফল, তো যোগফলটা কি? 2 যোগ 3 যোগ 6 যোগ 4, তাহলে টোটাল কত আসতেছে? 15। আমি যোগফল পাইতেছি 15, যোগফল পাইতেছি 15। আচ্ছা, যোগফল যদি 15 পাই, সেই ক্ষেত্রে যোগফল যদি 15 পাই, সেই ক্ষেত্রে আমি কি করব? এবার লিখব যে ক অংশ কিভাবে? ওই 300 টাকা ছিল না, ওই 300 টাকা এর টোটাল ভাগ করবা 15। এই যে 15 ভাগ, এই 15 ভাগের মধ্যে ক কত ছিল? 2 না? এই যে 2 ভাগ পাবে। ঠিক আছে, ঠিক একইভাবে খ অংশ টোটাল করবা 300, ওই 300 এর 15 ভাগের কয় ভাগ? 3 ভাগ, এই যে 3 ভাগ। ঠিক একইভাবে গ অংশ 300 এর 15 ভাগের 6 ভাগ। ঠিক একইভাবে গহ অংশ 300 এর 15 ভাগের গহ অংশ কত? 4 ভাগ, এই যে 4 ভাগ।
সো জাস্ট আমি আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো। এবার খেয়াল করো, জাস্ট মানগুলো হিসাব করে দিবা। এবার খেয়াল করো, জাস্ট মানগুলো হিসাব করবা কিভাবে। তুমি দেখো এই 15 দিয়ে যদি এটা কাটো, 15 দোকানে 30, ওকে 20 আসতেছে, 20 আর 20, 20 দোকানে 40 আসতেছে। ঠিক আছে, কিভাবে এটা যদি কাটো, 15 দোকানে 30, ওকে। আচ্ছা তাহলে 20 3 20 60। ঠিক আছে, কিভাবে কাটো এটা, 20, 20 কে 6 দোকানে 120, ওকে। 20 কত আসতেছে, 4 20 80 আসতেছে, এনাফ। এবার তুমি সবগুলো যোগ করে দেখো, 100 এই 300 আসবে। সো আমি দেখতে পারতেছি যে কিভাবে আমি ক কয় টাকা পাইছে, খ কয় টাকা পাইছে, গ কয় টাকা পাইছে, গ কয় টাকা পাইছে, এটা কিন্তু আমি খুব অনুপাতের মাধ্যমে খুব সহজে বের করে ফেলছি। অঙ্কটা আরেকভাবে করা যায়, যেটা আমরা সামনে আরো ভালোভাবে দেখার চেষ্টা করবো। আরো কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আমি সামনের অঙ্কগুলোতে অ্যাপ্লাই করে দেখানোর চেষ্টা করবো। তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এই টাইপের অঙ্কটাই তুমি কতভাবে করতে পারবা। সো ভালো করে বলতে রাখতেছি যে এইখানে যে অংশটা করছো না তুমি, এই যে অনুপাত বের করার অংশটা, যে ভিন্ন ভিন্ন অনুপাত ছিল সেটাকে তুমি একত্রে করছো, একই রকম বানাইছো। কিভাবে বানাইছো, এই কাজটা তোমার এমসিকিউতে খুবই খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। মানে এটা তোমার এমসিকিউতে আসবেই, একটা একটা এমসিকিউ তুমি শিওর থাকবা, একটা এমসিকিউ শিওর থাকবা। এই যে লিখে দিচ্ছি, 1 এমসিকিউ 100% ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। সো এই কোশ্চেনটা যেহেতু ইম্পর্টেন্ট আছে, তোমরা কি বুঝতে পারছো না, পারবা না করতে এই টাইপের অঙ্কগুলা? ওকে, আশা করি তোমরা করতে পারবা। এবার চলো পরে সামনের অঙ্কটাতে যাই। এই দেখো, এটা আরেকটু বেসিক কাজে লাগবে। এখানে কি তুমি দেখো, 3জন জেলে 690টা মাছ ধরছে। আচ্ছা ভালো কথা, ভাই তাদের অংশের অনুপাত আবার দিয়ে দিছে, এই অনুপাতগুলো দিয়ে দিছে। এখানে কিন্তু অনুপাত একই রকম, একটা একটা করে দিছে, বাট এখানে কন্ডিশন হইলো যে অনুপাতগুলো ভাই ভগ্নাংশে আকারে দেওয়া আছে। কি আকারে দেওয়া আছে, ভগ্নাংশ। যেহেতু এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি কি করতে হবে, এখানে তোমার একই রকম বানাইতে হবে। তাহলে তুমি কিভাবে বানাবা, তুমি প্রথমে লেখো যে অনুপাত, লেখবা কি অনুপাত। সো এবার অনুপাত কি আছে দেখো তো, যে 2/3, অনুপাত কি আছে 4/5, অনুপাত কি আছে 5/6। তো তুমি লিখলা একটা একটা করে, বাট এখন এখানে তো ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আমি তো ভগ্নাংশ আকারে থাকলে আমার কি করতে হবে, সংখ্যা আকারে বানাইতে হবে। এখন সংখ্যা আকারে বানাবা কিভাবে, ভালো করে মাথায় রাখবা। যদি ভগ্নাংশ আকারে থাকে, সেটাকে সংখ্যা আকারে বানানোর নিয়ম হলো যে নিচে যে সংখ্যাগুলো আছে, মানে যেটাগুলো আমরা কি বলি, হর বলি। তো এখানে হর কে কি আছে, 3 5 6। এই 3 5 6 কে তুমি ধরে নিয়ে এই যে এখানে নিয়ে চলে আসো, 3 5 6, এগুলোর লসাগু করে ফেলো। কত আসবে ভাই, 3 1 5 2, তাহলে 5 দুগুণে 10, 3 10 30। তাহলে আমি লসাগু পাইলাম কত, 30। এই যে লসাগু যেটা পাইছো না, এই মানটাকে দ্বারা এই সবগুলাকে গুণ করে দাও। তাহলে আমি গুণ করে দিলে, এখানে যদি আমি একটু কালার ইউজ করি, দেখো গুণ করে দিলে কি আসবে, 2 × 3 × 30। আবার অনুপাত 4/5 × 30, অনুপাত 5/6 × 30। সো এখানে মানগুলো খেয়াল করো, 3 দিয়ে কাটলে এটা কত, 10 দুগুণে 20, অনুপাত এটা যদি কাটো 6, তাহলে 4 6 24, এটা যদি কাটো কত আসে, 4 5 5 5 25। সো এই যে তুমি মান যে পাইছো, এই যে মানটা যে পাইছো, এটাকে দেখো তুমি সহজে বের করে ফেলতে পারছো না। সো আমাদের কিন্তু এটাই কাজ। এই যে এতটুকু অংশ তোমার কিসে আসবে, এমসিকিউতে আসবে। এই এতটুকু অংশই তোমার এমসিকিউতে আসবে। সো এতটুকু অংশ তুমি কমপ্লিট করতে পারছো। এবার আসো, এই অঙ্কটা করার জন্য তোমার কি করতে হবে, আমরা যেহেতু অনুপাত বের করে ফেলছি, এবার আমার কাজ কি, অনুপাতগুলোর যোগফল বের করা। তাহলে এবার চলো আমাদের ধারাবাহিক যে কাজগুলো সেগুলো আমরা করে ফেলি, যে অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল। যোগফল কি, 10 যোগ 24 যোগ 25, তাহলে কত হয়ে গেল, 69। সো এটা আমাদের কি কাজে লাগলো, এই যে আমরা ভাগ করে, মানে কত ভাগ করতে হবে। তোমার কাছে যে 690টা মাছ আছে, 690টাকে তুমি আসলে কত ভাগে ভাগ করে, তারপরে কত ভাগ করে কারে কারে দিবা। সো এই কাজটা তুমি যদি করতে পারো, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তোমার ম্যাক্সিমাম অঙ্কটাই আসলে শেষ। এবার তোমার কাজ কি, এবার তোমার কাজ হইলো তুমি লেখো যে প্রথম জেলে পাবে, প্রথম জেলে মাছ পাবে, মাছ পাবে কিভাবে, তোমার কাছে 690টা মাছ ছিল, এই 690 এর তুমি টোটাল কত ভাগ করবা, 69 ভাগ করবা। আচ্ছা 69 ভাগ করে এর 10 ভাগ করে দিবা, প্রথম জেলেকে দিবা, ওকে। তারপরে তুমি কাজ করো, দ্বিতীয় জেলে পাবে, দ্বিতীয় জেলে পাবে কি পাবে,
ওই যে 690 এর 69 ভাগের কত ভাগ? 24 ভাগ, তাহলে এখানে 24। ঠিক একইভাবে আসো তৃতীয় জেলে পাবে, তৃতীয় জেলে পাবে কিভাবে? ওই যে 690 এর 69 ভাগের 25 ভাগ। ওকে, সো এবার খেয়াল করো, এই যে খেয়াল করো, তুমি দেখো তো এই 69 দিয়ে যদি কাটো এটাকে কত আসবে? 10। তাহলে 10 10 এ 100, 100টা মাস পাবে। আচ্ছা, এটা যদি এটা কাটো আবার আসে কত? 10। তো 10 আর 24 240। আবার যদি এটা কাটো 10 250। তাহলে খেয়াল করে দেখো, সবগুলোকে যোগ করো, দেখবা কত আসে। এটা কি ঠিক আছে আমাদের? 3 10 এ 30, 10 দোকান এখানে 20 আসবে। আচ্ছা সরি, তাহলে এখানে আমি একটু কাজ করি। ওকে ওকে, তো এটাকে একটু কাজ করে দিই, এটাকে একটু কাজ করে দিই, এটাকে একটু কাজ করে দিই। তো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, এটা 10, 10 দোকানে 20, তাহলে এই যে 60, এই 70। ওকে, সো এবার খেয়াল করো এখানে যোগফল 20 যোগ, ওকে শেষ। তাহলে এটা কত আসবে? 20। সো এখানে যেহেতু 20, তাহলে 10 20 এ কত আসবে? 200 আসবে এখানে। তাহলে খেয়াল করো 10 20 এ 200, 200 240 250 যোগ করে দেখো কত আসে। 20 ইন্টু 10 690। হ্যাঁ 690টা এই জানো। দেখো তুমি কিন্তু অলরেডি বলতে পারতেছো যে প্রথম জেলে পাবে 200টা মাছ, দ্বিতীয় জেলে পাবে হলো 240টা মাছ, এরপর তৃতীয় জেলে পাবে কি 250টা মাছ। তাহলে তোমার কাছে যে 690টা মাছ ছিল, এই 690টাকে তুমি কিন্তু ভাগ করে দিয়ে দিছো। কি অনুপাতে দিছো? তাদের অনুপাত আকারে ভাগ করে দিছো। এই অনুপাতগুলো কিভাবে বের করবা সেটা মাথায় রাখার জিনিস। এখানে আমি বারবার বলতেছি যে অনুপাত এবং যোগফল, এই অনুপাতের এই অংশটা তোমার এমসিকিউতে খুবই কাজে লাগবে। এই টাইপের এমসিকিউই আসবে পরীক্ষায়। সো এখানে খেয়াল করো, অনুপাত যদি ভগ্নাংশ আকারে দেখা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? তাদের লসাগু করে নিতে হবে। এই লসাগুর অংশটা দিয়ে সবগুলাকে কি করে দিবা? গুণ করে দিবা। সো এই জিনিসটা কি তোমাদের মনে থাকবে নাকি থাকবে না? আশা করি মনে থাকবে। যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা কি করবা? বারবার একটু ক্লাসটা করার চেষ্টা করবা। ওকে, একটু কষ্ট করে জানাও তো তোমাদের বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা, বা কার কার বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা আফিফ খান ভাইয়া ভালো আছেন? আমি আপনার কোচিং ফিউচারতে পড়তাম, আপনার ক্লাসের জন্য এখানে ভর্তি হয়েছি। ওকে আলহামদুলিল্লাহ। আফিফ খান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা পরের যে অঙ্কটা আছে আমরা ওই অঙ্কতে চলে যাই। ওকে, দেখো এখানে এই যে একটা অঙ্ক ভাই, এটা এটা ভালো করে মাথায় রাখবে। এটা তোমার সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, তোমার শর্ট কোশ্চেনে আসার সুযোগ আছে। সো এই কোশ্চেনটা একটু খেয়াল করো, এটা কিসে কিসে আসতে পারে? এমসিকিউতে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, সিকিউতে আসতে পারে। সো যেহেতু সব জায়গায় এই অঙ্কটা আসতে পারে, সেহেতু আমরা এটাকে খুবই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করব। এমনকি আমি এই অঙ্কটাকে তোমার দুইভাবে পদ্ধতি শিখাবো। সো এই পদ্ধতি দুইটা ভাবে বললাম না যে, আমি এতক্ষণ তো বলেই আসলাম যে প্রত্যেকটা অনুপাতের অঙ্কগুলোকে তুমি দুইভাবে করতে পারবা। আমরা একভাবে করে দেখাইছি এতক্ষণ, আমরা এই অঙ্কটাকে ওইভাবেও দেখাবো, এতক্ষণ যেভাবে যে ধারাবাহিকতা করে আসছি ওইটাকে দেখাবো, সাথে নতুন কোন ভাবে করা যায় সেটাকেও আমি এই অঙ্কের মাধ্যমে দেখাবো। কারণ যেহেতু এটা অঙ্কটা ইম্পর্টেন্ট, সো এই অঙ্কটা তুমি যতভাবে মনে রাখার চেষ্টা করবা ততই তোমার জন্য ভালো। কারণ যেভাবেই তোমার পরীক্ষা হলে আসুক না কেন, তুমি জানো যে কোনো একভাবে করে উত্তরটা মিলাই ফেলতে পারো, যেন কনফিডেন্স থাকে তোমার যে আমি এই অঙ্কটা খুব ভালোভাবে পারি। ওকে, তাহলে চলো, যেহেতু দুইভাবে করাবো, আমি প্রথমে তো বোর্ডটাকে দুই ভাগ করে নিই, যেহেতু আমি এক পাশে একই বোর্ডে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো এটাকে আর একটু মোটা করে দিই। ওকে, বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, দেখো এবার আমরা প্রথমত দেখতেছি একটা ত্রিভুজের পরিসীমা হলো 45 সেন্টিমিটার। আচ্ছা, ত্রিভুজের পরিসীমার ব্যাপারটা কি আসলে ভাইয়া? ত্রিভুজের পরিসীমা বলতে বোঝায় তিনটা বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। এখন ভাই তিনটা বাহু কেন? চারটা বাহু হইতে পারতো, পাঁচটা বাহু হইতে পারতো, কিন্তু ভাই তোমার মাথায় রাখার জিনিস যে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে ভাইয়া? তিনটা বাহু থাকে। তাহলে তিনটা বাহুই যোগফল করলে যা আসবে সেটা হলো আমাদের কি? পরিসীমা। ওকে, সো পরিসীমার ব্যাপারটা কি? তিনটা বাহুর যোগফল। ওকে, ভালো কথা। আমাকে বলছে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিছে 357। ওকে, খুবই ভালো কথা। অনুপাতগুলো আমার আর বের করতে হবে না, এখানে খুব সুন্দর করে দেয়া আছে। এটা ভগ্নাংশ আকারেও দেওয়া নেই, যদি ভগ্নাংশ আকারে দেওয়া থাকতো তাহলে কিভাবে বের করতে হবে আমরা কিন্তু পূর্বে অঙ্কতে দেখে ফেললাম। ওকে, সো এটা নরমালি দেওয়া আছে, খুব ভালো কথা। প্রত্যেক বাহুর পরিমাণ বের করতে বলছে, সো আমাদের জটিল কোনো কাজ না। দেখো আমরা তাহলে প্রথমে লিখতে পারি যে অনুপাতগুলা, দেখো অনুপাত
অনুপাত, বাহুগুলোর অনুপাত কত দিয়ে আছে 3:5:7, 3:5:7, ওকে 3:5:7। আচ্ছা, এরপরে অনুপাতগুলোর যোগফল বের করতে হবে। তাহলে যোগফল 3 যোগ 5 যোগ 7, তাহলে কত হয়ে গেল 15। ওকে, আমি টোটাল ভাগ পাইলাম কত 15। আচ্ছা, যেহেতু টোটাল ভাগ 15 পাইছি, আমি খেয়াল করো টোটাল ভাগ কিন্তু 15 পাইছি, আর আমি জানি তিনটা বাহুর যোগফল বলে দিছে 45। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে প্রথম বাহুর দৈর্ঘ্য ওই যে টোটাল যে 45 ছিল, এই 45কে আমি প্রথমে 15 ভাগ করব। এই যে 45কে 15 ভাগ করলাম, এর মধ্যে প্রথম বাহুর দৈর্ঘ্য কত, অনুপাত কত 3, এই যে 3। ওকে, ঠিক একইভাবে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য একইভাবে চিন্তা করো, কি আসবে 45-এর 15 ভাগের কত ভাগ, 5 ভাগ। ওকে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য চিন্তা করো, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি আসবে 45-এর 15 ভাগের কয় ভাগ, 7 ভাগ। ওকে, খেয়াল করো এতটুকু তো আমরা নর্মালি যেভাবে করে আসছিলাম সেটা। তো আমি যদি এখানে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে দেখো কত আসে 15 দিয়ে যদি এটা কাটো 3×45, তাহলে 3×3=9 আসতেছে। এটা যদি কাটো 3×45, তাহলে 3×5=15 আসতেছে। এটা যদি কাটো তাহলে 3×7=21 আসতেছে। সো আমি কিন্তু অলরেডি তিনটার মান বের করে ফেলছি। সো এটা হলো আমাদের উত্তর শেষ, প্রথমটার উত্তর শেষ। এবার আসো আমরা দ্বিতীয় আর কোন নিয়মে করা যায়। দ্বিতীয় নিয়মটা একটু খেয়াল করো ভালো করে, যেহেতু নতুন অঙ্ক করাচ্ছি, দ্বিতীয় নিয়ম প্রথমবার করাচ্ছি। দেখো, সো প্রথমত তুমি খেয়াল করবা, আমরা 11.1-এ কিন্তু শিখাচ্ছিলাম যে অনুপাত যদি তুমি উঠাইতে চাও, অনুপাত যদি তুমি উঠাইতে পাও, একটা কি করতে হয়, চলক দ্বারা গুণ করে নিতে হয় না? তাহলে বলো এখানে যে অনুপাতগুলো আছে 3:5:7, তাহলে প্রথমটার অনুপাত, দ্বিতীয়টার অনুপাত, তৃতীয়টার অনুপাত। প্রথমটার অনুপাত তাহলে আমি বলতে পারি প্রথম বাহুর দৈর্ঘ্য কি হবে 3x, যদি চলক হিসেবে তুমি x গুণ করো তাহলে 3x, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হবে 5x, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি 7x। এটা হলো আমাদের তৃতীয় নিয়মটা। তো আমি এবার এই চলক দ্বারা গুণ করে করতে পারি কিভাবে, আমি লিখতে পারি যে ধরি প্রথম বাহুর দৈর্ঘ্য হলো 3x। ওকে, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হলো 5x, তৃতীয় বাহুর দৈর্ঘ্য হলো 7x। ওকে, আমরা এগুলা বের করে ধরে নিলাম। এবার আসো প্রশ্ন মতে আমাকে কি বলছে, প্রশ্ন মতে আমাকে বলছিল যে এই যে তুমি যে সবগুলা ত্রিভুজের পরিসীমা, তাহলে প্রশ্ন মতে আমি লিখি যে ত্রিভুজের পরিসীমা কত 45। ওকে, তাহলে তুমি তো অলরেডি জানো যে ত্রিভুজের পরিসীমা আসলে কি, তিনটা বাহুর যোগফল। তাহলে তিনটা বাহুর যেহেতু যোগফল হলো পরিসীমা, তাহলে এখানে কিন্তু আমি লিখতে পারি যে বা এই যে তিনটা বাহু কত 3x প্লাস 5x প্লাস 7x ইজ ইকুয়াল টু হলো 45। ওকে, আচ্ছা, তাহলে এবার খেয়াল করো কয়টা হয় টোটাল 15টা x ইজ ইকুয়াল টু হলো 45। অতএব আমরা এখান থেকে x এর মান পাইলাম কত 3×15=45, মানে x এর মান হলো 3, x এর মান হলো কি 3। তো এবার খেয়াল করো এই যে তিনটা বাহু তুমি যে পেয়ে গেছো, তিনটা বাহু মানে x এর মানটা তুমি পেয়ে গেছো। এবার এই x এর মানটা যদি এখানে বসাও, x এর মানটা যদি এখানে বসাও, x এর মানটা এখানে বসাও, তাহলে কি দৈর্ঘ্যগুলো বের হয়ে যাইতেছে না? হ্যাঁ, বের হয়ে যাইতেছে। তাহলে আমি লিখতে পারি যে এবার প্রথম বাহুর দৈর্ঘ্য 3x, তো তাহলে 3×3। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কি আসবে 5×3। তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7×3। সো এবার খেয়াল করো 3×3=9, 3×5=15, 3×7=21। সো মান কিন্তু আমাদের কি আসতেছে, সেমই আসতেছে। মান দেখো আমরা দুইভাবে যে করলাম, দুইভাবেই কিন্তু উত্তর কি একই আসতেছে না? দুইভাবেই কিন্তু উত্তর একই আসতেছে, দেখছো? সো দুইটাই কি আমাদের অঙ্কের নিয়ম। সো তুমি চাইলে নিয়ম 1 এটা দিয়ে করতে পারো, তোমার ইচ্ছা।
তুমি চাইলে নিয়ম 2 এটা দিয়েও করতে পারো। ওকে, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি সবাই? ওকে, ইনশাআল্লাহ বুঝতে পারছো? এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এই অঙ্কটা তোমার এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। সো এই অঙ্কটা, এখন কথা হলো যে আমরা যে ভাই দুইটা নিয়ম শিখলাম, এটা কি শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রেই না? তুমি একটু আগে যে অঙ্কগুলো করে আসছো অনুপাতের, সবগুলো অনুপাতের অঙ্ক কিন্তু তুমি এরকম ধরে ধরে করে নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি একটা বুঝতে পারলে বাকিগুলো তুমি নিজেই করতে পারবা। তো তোমাদের এখানে একটু কাজ থাকবে, হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমাদের কিন্তু আজকে রাত্রেও ক্লাস আছে, তোমাদের কিন্তু রাত্রে আজকে 9:30টায় ক্লাস আছে। সো হোমওয়ার্ক হিসেবে থাকবে এখানে, হোমওয়ার্কটা থাকবে হলো যে 11.2 এর 10 নাম্বার, 11 নাম্বার, 12 এবং 13, বিশেষ করে 11, 12 এবং 13 চেষ্টা করবে 2 নিয়মে করার, 2 নিয়মে করার। ওকে ওকে, এগুলো অবশ্যই হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। ওকে, লামিসা জারিফ, অনেকক্ষণ পর মনে হয় কমেন্ট পেলাম সবার। আচ্ছা, সবাই চেষ্টা করবা ক্লাসে মনোযোগ হওয়ার। আর যেহেতু আজকে রাতে 9:30টায় ক্লাস আছে, ইনশাআল্লাহ তখন আবার ক্লাস হবে, বাকি অংশ তখন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে এখন, আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা চেষ্টা করবে রাতের ক্লাসের পূর্বেই এই বাড়ির কাজগুলো, যেহেতু অল্প কিছু অঙ্ক, মাত্র 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক অবশ্যই বাড়ির কাজটা এই রাতের ক্লাসের পূর্বেই জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখবো কারা কারা রাতের ক্লাসের পূর্বেই জমা দিয়ে দিতে পারো, আমি লাইভে এসে তাদের নামগুলো ঘোষণা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা রাতের ক্লাসের পূর্বেই তোমাদের বাড়ির কাজগুলা জমা দিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।